Sadgaya form medit fulle loa moy murubbi doara Sadgaya form. You don't like it, right? No, well, I'm not saying that. Mama বলেন hello. ল্যান্ডফোনে সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল। মানে আমি এখন কি করব? মা আমি নষ্ট হতে চলেছি, সো তোমরা আমাদের আশীর্বাদ করো। ফারুক ভাই বকা দিতে পারে? আমাদের চেয়ে বড় গুন্ডা আর কি আছে। তোমার বয়স কত? তোমার সার্টিফিকেট বয়স কত? অনেক ধরনের ডিফিকাল্টিজ আছে, ভয় আছে। আমাকে যদি চাপ প্রয়োগ করার চেষ্টা করে আমি বেশি করে করবো। আমি তখন আরো বেশি করে করি। এখন আবার মানুষজন বলছে যে মহানগর 3 কবে আসবে? মহানগর 2 আমি এমন একটা জায়গায় শেষ করেছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের দ্য আরজি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত সুপরিচিত দুজন অতিথি, যাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম আমার প্রডিউসারকে আনার জন্য, এবং ব্যক্তিগতভাবেও টুকটাক পরিচয় রয়েছে। তো সেই জায়গাগুলোতে যাওয়ার আগে চলুন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নিপুণ ভাই এবং এলিটা করিম, আপনাদেরকে আমার এই শোতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ কিবরিয়া, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সঙ্গে আমার একটা বিশাল পরিচয়ের ব্যাপার আছে, সেটা আমাদের দর্শকরা একটু হলেও জানতে পারে। আজ থেকে প্রায় যদি ভুল না করে থাকি 11 থেকে 12 বছর আগে, এক যুগ আগে। আরো বেশি আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি। আমাদের বয়স কি এত বেড়ে গেছে? দেখে মনে হয় না অবশ্য আমাদেরকে, কিন্তু হ্যাঁ তখন আশফাক ভাইকে ওইভাবে কেউ চিনতো না, মানে শুরু হচ্ছে কাজটা এরকম। এলিটার সঙ্গে পরিচয় ছিল ওই সময়টাতে? না, একদমই না। আচ্ছা, এটা তখন পাত্তাই দিত না আমাকে। সো আমাদের মনে আছে আরজেদেরকে নিয়ে আপনি একটা কিছু চিন্তা করছেন। আচ্ছা, কি ছিল আইডিয়াটা বলেন তো? আইডিয়াটা ছিল কি, তখন এটা 2006-07 এর দিকে। হ্যাঁ, তখন তো প্রথম বাংলাদেশে এফএম রেডিওটা আসছে, এবং আরজেরা তখন সবচেয়ে দ্য কুলেস্ট টপিক। এবং আরজেদেরকে নামে নামে চিনতো সবাই তখন। আরজে কিবরিয়া, আরজে অপু, নীরব, নুসরাত, এদেরকে সবাই চিনতো। তো তখন আমার মাথায় আসছিল আরজেদেরকে নিয়ে আমি একটা টেলিভিশনের জন্য একটা ফিকশন করি 40 মিনিটের, যেখানে আরজেরাই অভিনয় করবে। এবং ওইটা নিয়েই আপনার সাথে এবং বাকি সব আরজেদের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। এবং আমার এখনো মনে আছে কাগজগুলো, আমি ওই ফার্স্ট মিটিংয়ে আপনাদেরকে ব্রিফ করেছিলাম যে আপনারা আপনাদের লাইফ স্টোরি জাস্ট 4-5 পাতার মধ্যে লিখে আমাকে জমা দিবেন, ওখান থেকে আমি স্টোরিটা বানাবো। এবং সেখানে অনেকেই উনাদের লাইফ স্টোরিটা লিখেছেন, যে আপনি দেন নাই হয়তো, কিন্তু আরো অনেকেই দিয়েছে ওটা। রাইট, কিন্তু শেষ পর্যন্ত কাজটা আর হয় না। শেষ পর্যন্ত আর কাজটা হয়নি, প্ল্যানিং এ ছিল আর কি। তো আমরা এই মেমোরি, মানে আমাদের স্মৃতি রোমন্থন হলো একটু আগে। আপনার সঙ্গে আমার দেখা হলো প্রায় 12 বছর পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আমাদের আশফাক ভাই কোথায় চলে গেছে সেটা তো সবাই জানে, আমাদের দর্শকরা। বাই দ্য ওয়ে, আমরা ওই গল্পে যাবো, তার আগে একটু দুজনের ছোটবেলাটা নিয়ে একটু কথা বলতে চাই। এলিটার কাছে একটু আসি, কিভাবে ছোটবেলাটা কেটেছে, কেমন পরিবারে বড় হয়েছেন, বা কোনো মেমোরি যদি থাকে আমাদেরকে শেয়ার করার মতো। খুব শর্ট করে বলছি, আমি বড় হয়েছি মিডল ইস্টে, সৌদি আরবিয়াতে বড় হয়েছি। ওটাই আমার ফার্স্ট হোম, এখনো আমার মাথার ভিতরে। ওখানে আমরা 4 ভাই বোনই, ওখানে আমরা স্কুলে, মানে আমাদের জন্ম থেকে শুরু হয়ে আমাদের বড় হওয়াটাই ওখানে। ইস্টার্ন প্রভিন্সে দামাম বলে একটা জায়গা আছে তেহরানে, ওখানে আমাদের বড় হওয়া। আমার গানের শুরু তো ওখানেই। আমরা ছোটবেলা থেকে, তো আমার মনে আছে 3-4 বছর বয়স থেকে আমরা গান করছি। আমার জন্মের আগে আমার আম্মু যখন বিয়ে টিয়ে করে যখন ওখানে গেল, এখনো আমার কাছে VHS ক্যাসেটসগুলো আছে, যে আম্মুকে কাতিফে নিয়ে যাচ্ছে। কাতিফ ওখানে একটা জায়গা, যে পয়লা বৈশাখের জন্য একটা অনুষ্ঠান হচ্ছে, উনি গান করবেন। বা আরেকটা দামামে নিয়ে যাচ্ছে, আরেকটা প্রোগ্রাম হবে, উনি ওখানে গান করবেন। কারণ আমার আম্মু রবীন্দ্রসঙ্গীত গাইতেন তখন। আমার আব্বু খুবই কালচার মাইন্ডেড ছিলেন তখন। তো বাঙালিদের মধ্যে কিন্তু ওই গান বাজনা, তারপর ধরেন আপনার একটু পোয়েট্রি সেশন, এগুলো কিন্তু হতোই সবসময়। আমি এখান থেকে ফিরবো, তার আগে আশফাক ভাই আপনার কাছে একটু যেতে চাই। আপনার বোধহয় আপনারাও চিটাগংইয়ান, রাইট? আমি চিটাগং। ওকে, সো আপনার বড় হওয়াটা কি ওই চট্টগ্রামেই? একেবারেই। আমি একদম 100% খাঁটি চাটগাইয়া। চাটগাঁয়া ভাষায় কথা বলতে পারেন? একবারে একদম পুরাই বলতে পারি। আমি চাটগাইয়াদেরকে নিয়ে একটা কথা বলে যে সাটগাইয়া ফর্ম মেডিট ফুললে লোয়া ময় মুরব্বি দোয়ারা সাটগাইয়া ফর্ম। You don't like it, right? No, well, I'm not saying that. But এটা সবসময় শুনতে হয়। মানে এটার বাংলা অর্থ হচ্ছে, এটা যখন আমি কোথাও লিখি ফেসবুকে, তো তখন সবাই জিজ্ঞেস করে যে এটার বাংলা তর্জমা করে দেন, কারণ এটা তো পুরো অন্য ভাষা মনে হচ্ছে। তো এটার মানেটা হচ্ছে চিটাগংয়ের ছেলে মাটিতে পড়লেই লোহা হয়ে যায়। হ্যাঁ, এবং ময় মুরব্বির দোয়া মানে হচ্ছে মুরব্বিদের দোয়া, আর সাটগাইয়া ফোয়া। তো আমার জন্ম চিটাগংয়ে, আমার ছোটবেলাটাও চিটাগংয়ে,
আমার বাবা মিডল ইস্টে চাকরি করতেন আবুধাবিতে, সো আমরা ছুটিতে যেতাম, কিন্তু আমার পড়াশোনা থেকে শুরু করে সবকিছু, আমি ঢাকায় এসেছি আসলে বেসিক্যালি কাজ করার জন্য। ওকে, ছোটবেলা থেকে তো অনেক কিছুই হতে চাইতাম, অনেক কিছুই। আমি কিছুদিন গিটারও শেখার চেষ্টা করেছি, যে তখন খুব ইন ছিল যে ব্যান্ড মিউজিক যেহেতু খুব ইন লেট 90s এবং আর্লি 2000s-এ, সো আমি গান করতে চাইতাম। কম্পিউটার এডুকেশন ছিল, ওটা নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। বেসিক্যালি আমি যখন কলেজে পড়ি তখন আই ফেল ইন লাভ উইথ এ গার্ল, এবং আমাদের একটা প্রেম ছিল, এবং প্রেমটা হ্যাঁ she knows everything. আনফরচুনেটলি একজন না ওর আচ্ছা নিয়ে পরে কথা no, you can contribute like me. Okay, fine. You can help me actually. Okay. এবং সেই প্রেমটা যখন ব্যর্থ হয়, তো তখন ব্যর্থ হলে যেটা হয়, তখন তো মনে হয় যে আমি আসলে আমার আর হারানোর কিছু নাই, কিছু নাই, জীবনটা হারিয়ে গেছে। হ্যাঁ, জীবনটাই চলে গেল, এখন আমি যাই ইচ্ছা তাই করতে পারবো। ওখান থেকে আমি গিটার শেখার চেষ্টা করলাম, আমি কম্পিউটারে কিছু একটা করার চেষ্টা করলাম, সব কিছু করার চেষ্টা করতে করতে এক সময় আমার মনে হলো যে না, আমি তখন 2000-এর দিকে মনে হয় 21শে টেলিভিশন বলে একটা চ্যানেল, তখন ফারুকি ভাই, গিয়াসউদ্দিন সেলিম, অমিতাভ রেজা, নুরুল আলম আতিক, এদের টেলিভিশন ফিকশনগুলো তখন টেলিভিশনে আসতো ইটিভিতে, এবং ওগুলা আমরা রেগুলার ছোটবেলা থেকে বিটিভিতে যে নাটক দেখে বড় হয়েছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। ওই কাজগুলো দেখে তখন আমার মনে হচ্ছিল যে না, এইভাবে তো আসলে গল্প করা যায়, এইভাবে তো গল্প বলা যায়। আর আমি ছোটবেলা থেকেই সিনেমার পোকা ছিলাম, আমার বাবা এটা ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে। সো তখন আমার মনে হলো যে না, এই কাজটা আমি করতে চাই, যে ফিল্ম মেকিংটা করতে চাই। এখন চিটাগংয়ে ফিল্ম মেকিংয়ের কোনো ইনস্টিটিউশন তখন ছিল না, আর যেহেতু ঢাকা হাব, সো চিটাগংয়ে আমার পক্ষে বসে আসলে কিছু করা সম্ভব ছিল না। তখন 2002-03 দিকে ফারুকি ভাই, মোস্তফা সরোয়ার ফারুকি আর আনিসুল হক, ওনারা চিটাগংয়ে একটা ওয়ার্কশপ করাতে গিয়েছিলেন 2 দিনের, স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড ফিল্ম মেকিং ওয়ার্কশপ। তখন ফারুকি ভাই অলরেডি ফারুকি ভাই ওনার ব্যাচেলর সিনেমা চলে আসছে, ওনার তখন 91বর্তী সিরিয়ালটা খুবই জনপ্রিয়, এবং ওনার আগে টেলিভিশনের কাজগুলো জনপ্রিয়। তো ওনারা 2 দিনের জন্য একটা ওয়ার্কশপ করতে নিয়ে আসছেন, চিটাগংয়ে গেলেন। তো ওই ওয়ার্কশপটা আমি তখন অ্যাটেন্ড করি ফার্স্ট, এবং অ্যাটেন্ড করার পরে তখন প্রথম ফারুকি ভাইকে দেখা, আনিসুল হককে দেখা, এবং ওনারা বুঝাচ্ছেন যে ফিল্ম মেকিং কীভাবে হয়। এখন এসে বুঝতে পারি যে ওটা পুরোপুরি একটা, যদি আমি ফারুকি ভাইকে মজা করবো, এটা ফাঁকিবাজি ওয়ার্কশপ ছিল। আসলে ওখানে টেকনিক্যালি যে খুব বেশি কিছু শেখানো হয়েছে তা না, বাট চিটাগংয়ের একটা ছেলে হিসেবে তখন আমার জন্য খুবই একটা ড্রিম থিং। এবং আমার এখনো মনে আছে, আমি খুবই মানে চাটগাঁয়ে একটা খুবই কাইন্ড অফ সরল অ্যারোগেন্স নিয়ে আমি ফারুকি ভাই বিদায়ের দিনে আমি ফারুকি ভাইয়ের হ্যান্ডশেক করে বলেছিলাম যে ওয়ান ডে আই উইল ওয়ার্ক উইথ ইউ। হ্যাঁ, এইভাবে উনি ওনার মনেও নাই, এবং উনি বলে হ্যাঁ শিওর এরকম। তো তখন আমি বললাম, তখন তো যেই সময়ের কথা বলছি 2002-03, তখন তো ফেসবুক ছিল না, সো ফারুকি ভাই তখন জিমেলও ছিল না, তো উনার সাথে আমার মেইলে কানেক্টেড ছিল। আমি কোনোভাবে উনার মেইল আইডিটা জোগাড় করেছিলাম। তো উনার যে কোনো কাজ আসলে আমি করতাম কি, উনাকে মেইল করতাম যে আপনার এই কাজটা ভালো লাগছে, এই কাজটা ভালো লাগে নাই, মারজুককে কেন অ্যাক্টিং এ নেন, সে তো অ্যাক্টিং পারে না। আমি এই ধরনের কথাবার্তা মানে লিখতাম, এবং উনি অ্যালাউ করতেন, শুধু যোগাযোগটা ছিল এভাবে। পরে উনি যখন আসলে 2005-এ উনার নতুন ছবি মেড ইন বাংলাদেশ যখন চিটাগংয়ে শুট করবেন, তখন আমার মনে হলো যে না, আমি শুটে থাকতে পারি, এবং আমি উনাকে তখন মেইল করলাম যে এখানে তখন পর্যন্ত হাতে কলমে কিছুই ধরা না, ক্যামেরা স্ক্রিপ্ট কিছুই না। তখন আমি জাস্ট বললাম যে আমি আপনার লোকেশনগুলো করে দিই, আপনি যেখানে আসবেন শুট করতে, আমি লোকেশনগুলো খুঁজে দেই, লোকেশনগুলো পারমিশন আমি অ্যারেঞ্জ করে দিই, বিকজ আমি তো চাটগাঁয়ে, আপনি এখানে শুট করবেন। উনি বললেন যে গুড করেন। সো ওই যে চিটাগংয়ে 4-5 দিনের শুট ছিল, দ্যাট অ্যাকচুয়ালি চেঞ্জড মাই কোর্স। যে আমি তখন পুরোপুরি ডিসাইড করলাম যে না, আমি এই কাজটাই করতে চাই। ওনারা তো শুটিং করে চলে গেলেন চিটাগংয়ে আমাকে রেখে, আমি তখন ঠিক করলাম যে না, আমার ঢাকায় যেতেই হবে কাজ করতে, বিকজ আমার স্বপ্ন ছিল এটা, এবং এত কাছ থেকে শুটিংটা দেখে তখন। তারপর 2005 উনাকে আমি জানাই যে আমি আসলে আপনার সাথে আসতে চাই, কাজ শিখতে চাই, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। প্রথমে এই কথাটা বলে নেই যে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমাকে খাবার দাবারও দিতে হবে না, আমি শুটিংয়ের এক কোণায় শুধু দাঁড়ায় শুটিংটা দেখবো। তখন উনি বললেন যে আর ইউ শিওর, কারণ এই কাজটা অনেক কষ্ট, এবং ওনার তখন অনেক বড় ভাই ব্রাদার। ওই সময় একাডেমিক্যালি কি অবস্থা, মানে পড়াশোনা কি ড্রপ? তখন না, তখন আমি মাস্টার্সে পড়ছি। আমি তখন
সিচুয়েশনটা এমন অবস্থায় চলে আসছে যে আমি যদি ঢাকা চলে যাই আমি মাস্টার্স ফাইনাল দিতে পারবো না, মানে মিস হয়ে যাবে। কিন্তু আমার তখন মনে হচ্ছে দিস ইজ দ্য মোমেন্টাম, আমি যদি মাস্টার্সের জন্য 1 বছর করি 1 বছর পরে এই সুযোগটা পাবো না। সো তখন আমি আমার মাকে বললাম যে হোয়াট টু ডু, মানে আমি এখন কি করব। মা, আমি নষ্ট হতে চলেছি, সো তোমরা আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, and she is very supportive. অ্যান্ড শি ইজ ভেরি সাপোর্টিভ। এবং মা বললো যে দেখো তোমার যদি মনে হয় যে তুমি আসলে এটাই করতে চাও তাহলে গো। আমরা এই বিষয়টা আরো বেশি ইলাবোরেট করব এবং ডেফিনেটলি এখন আপনার নাম আসলে যেই ক্রিয়েশনটা আপনার সিনোনিম হয়ে গেছে সেটা হচ্ছে মহানগর। সো মহানগরের খুঁটিনাটি বিষয় নিয়েও কথা হবে। তার আগে আমরা একটু এলিটার কাছে আসতে চাই। আপনি ক্লাস 12 কমপ্লিট করার পরে বাংলাদেশে আসলেন, সো এটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, অ্যাডজাস্ট করতে তো সমস্যা হওয়ার কথা। হ্যাঁ, আমি একটা কালচার শক দিয়ে গিয়েছি ডেফিনেটলি। কিন্তু জানেন কিবরিয়া ভাই, আমি না অনেক যেটা হয় কি যে আমি তো একটা শেল্টার্ড লাইফ থেকে আসছি, এসেই আমি রিক্সা চড়া স্টার্ট করলাম একলা একলা, কাউকে কিছু না বলে সব জায়গায় চলে যাচ্ছি। মানে আমার একটা নিউ ফাউন্ড ফ্রিডম আমার কাছে তখন। ঢাকার ক্রাউড ভালো লাগছিল, মানে ভালো লাগছিল, খারাপ হলে স্ট্রেঞ্জও লাগছিল অনেক। যেমন একটা প্রশ্ন আমাকে প্রায় করা হতো, তোমার বয়স কত, তোমার সার্টিফিকেট বয়স কত। এই সার্টিফিকেট বয়সের যে একটা কনটেক্সট আছে বাংলাদেশে, এটা আমি 2 বছর কমায় বাড়ানো। হ্যাঁ, এবং কেন 2 বছর বাড়াতো কমাতো এটাও আমাকে বুঝাতে অনেক টাইম, মানে আমার এই কনসেপ্টটাই আসলে আমার মাথায় ছিল না। খুব ফানি একটা ব্যাপার। কিন্তু আমার তখন না, মানে আমি যখন বাংলাদেশে আসলাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, পড়াশোনা ছাড়া সব করতাম ওখানে, প্রত্যেকটা ক্লাব করতাম, গান গাইতাম, আমি ড্রামা করেছি, ইংলিশ লিটারেচার, পড়াশোনা করিনি যে তা না। কিন্তু মানে একটা যেটা বললাম, একটা নিউ ফাউন্ড ফ্রিডমের পেয়েছি বলে ওখানে না, মানে যাই আসতো সব কিছুই আমি গ্র্যাব করতাম, এভরিথিং। যে আচ্ছা এটা করি, ওদিকে যাই, বা এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস টপিক ইজ। আমরা একটু আগে আশফাক ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখলাম যে উনি মোটামুটি লাইফের এমটা ঠিক করে ফেলেছেন যে মাস্টার্স করবেন না, এদিকে আসবেন বা করলে পরে। আপনার কি ওই সময়টাতে ঠিক ছিল যে আপনি কি করবেন, লাইক আপনি মিউজিশিয়ান হবেন অথবা আপনি? এরকম কোনো কিছু ঠিক ছিল না। গান তো আমি গাইবো, ইটস আ পার্ট অফ মি, এটা আমি জানতাম। কিন্তু এটা যে প্রফেশনালি যাব, কেমনে করব, কারণ আমার ফ্যামিলিও খুব কনজারভেটিভ, এবং আমিও প্রথম আসলে আমার ফ্যামিলি থেকে মিডিয়া। যেটা হয়েছিল, আমাদের একটা গ্রুপ আছে, সাংস্কৃতিক সংগঠন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, NSUSS বলে, বেশ পপুলার এটা এখন। তো ওখানে আমি যখন গান করলাম, তখন ব্ল্যাক ব্যান্ডের মেম্বারস কিন্তু আমাদের নর্থ সাউথেই পড়াশোনা করতেন। তখন যিনি ড্রামার টনি ভাই, উনি তখন বললেন যে আমাদের একটা ব্যান্ড আছে ব্ল্যাক, প্রথম অ্যালবাম বের করছি আমরা, আমার পৃথিবী, ওখানে তুমি কি একটা ডুয়েট করবে নাকি জন কবিরের সাথে। প্রথম আমি তখন আপনার স্টুডিও দেখলাম, হেডফোন যে কানে দিয়ে গাইতে হয়, তখন জানলাম। ওখানে সবাই ছিল, ওখানে তাহসান খান ছিলেন, জন কবির ছিল, এন্টায়ার ব্যান্ড ওখানে ছিল। দূরে ভাই আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, হাতিরপুলে ওই একটা স্টুডিওতে, ওখানে সবাই কাজ করতেন, জেমস ভাইরা সবাই কাজ করতেন ওখানে আমার প্রথম আসলে ভয়েসের কাজ। এন্ড আই হ্যাড নো আইডিয়া, আমি কিছুই জানি না আমি কি করছি। প্রচুর গান আমরা রেডিওতে বাজিয়েছি। আমরা টুকটাক মাঝে মাঝে একটু শুনবো আপনার কাছ থেকে খালি গলায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমাদেরকে কি দুটো লাইন শোনানো যাবে, যেহেতু গানের কথা চলে আসলো? হ্যাঁ, যে গানটা আমি করেছি ওই সময়, আমার যে 4টা লাইন হচ্ছে, তোমার সঙ্গে আমি হারিয়ে যাব ঘুমের দেশে, লুকাবো বাতাসের দিনে, হেঁটে যাব বহু দূর। এটা ব্ল্যাকের গান, মিথ্যা। ওয়াও, ডেফিনেটলি আমাদের দর্শক যারা আছেন তারা একটা ডিফারেন্ট ফ্লেভারে চলে গেছেন। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে, এবং একই সাথে আশফাক ভাই আপনার কাছেও আসতে চাই। ফারুকী ভাই অসাধারণ মানুষের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওনার মিডিয়া পাড়াতে ওনার অনেক সুনাম আছে, ওনার যারা কো আর্টিস্ট আছেন বা ওনার সঙ্গে যারা কাজ করেন তারাও খুবই পছন্দ করেন ওনাকে। কিন্তু আপনি যখন ওনার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন, আমরা ডিরেক্টরদের দেখি অনেক সময় চিল্লাপাল্লা করে কথাবার্তা বলার সময় স্ল্যাংও ইউজ করে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওনাকে আসলে কেমন পেলেন আপনি? ওই আপনি যেগুলো বললেন তার সবগুলা, তার সাথে আরো ধরেন আপনি 10 গুণ করে দেন। সিরিয়াসলি? না, আমার তো এরকম মনে হয় না। না, কারণ বকা ঠকা দিত। হ্যাঁ, বকা সকা দিত মানে কি? ফারুকী ভাই বকা দিতে পারে? আমি আগে জানলাম না কেন, তাহলে তোমরা ওনাকে প্রশ্ন করতে। না, এখনো বকা দেন। বকা দিতে পারে। আর তখন তো আমরা সবাই হচ্ছি ভাই ব্রাদার। মানে আমি সবসময় এটা বলি যে
পাল বান্দর, এবং আমরা সবাই একসাথে থাকতাম। কিন্তু মানে বাংলাদেশে উনি ফার্স্ট এটা চালু করেছিলেন যে হাউসে থাকা বলি আমরা, যে যে ঘরে উনি থাকেন সেখানে মার্জুক ভাইও থাকেন। মার্জুক ভাইকে পরে আমি এসে ডিসকভার করলাম যে হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। চিটাগাং থেকে তো বুঝতাম না। তারপর হচ্ছে আমাদের ডিওপি যিনি ছিলেন রিপন ভাই, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন, উনি থাকতেন, এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবাই এক ঘরে থাকতেন। এবং ওই এই যে একসাথে থাকা, যে মহল্লা কালচার উনি যেটা বলে, উনি যেভাবে বড় হয়েছেন যে একা চলে না, তার সাথে আরো বাহিনী নিয়ে চলে, এটা প্রথম আমি ডিসকভার করলাম ওখানে এসে। এবং এটা আমাদের জন্য খুব বড় একটা লার্নিং স্পেস ছিল। মানে কাজটা এভাবেও হতে পারতো যে আমি আমার বাসা থেকে আসি, এসে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজ করি শুটিং, তারপর আমি হয়তো বাসায় চলে যাই। কিন্তু আমাদের বেলায় সেটা ছিল না। আমাদের বেলায় ছিল কি আমরা সবাই একসাথে থাকি, আমরা একসাথে খাই দাই, ঘুমাই, আড্ডা মারি। এবং আমি তো সবসময় বলতাম যে যখন ফারুকী ভাইয়ের তিশার সাথে বিয়েও হয়েছিল বা এরকম, তখন আমি তিশাকে মজা করে বলতাম যে যে আপনি যতটা না উনাকে চিনেন তার চেয়ে অনেক বেশি আমরা চিনি, বিকজ আমরা একদম উনার ইনস এন্ড আউটস গুলো জানি। যখন আপনি একসাথে থাকা শুরু করবেন, একসাথে মানে এক রুমে না, অবভিয়াসলি এক বাসায় যখন থাকা শুরু করবেন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন উনার ব্যাপারে। সো আপনি যে কথাটা বললেন যে উনি কি আসলে বকাঝকা করতেন কিনা বা উনার হ্যাবিটস গুলো কি কি ছিল, সবগুলো আমাদের মধ্যে কোনো না কোনোভাবে ছড়ায়ও গেছে। ইনফ্যাক্ট আমাদের ভাই ব্রাদাররা যারা কাজ করেছেন, এবং ওইটা আমাদের জন্য একটা গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। যে আমরা প্রথমেই যে জিনিসটা হয়েছিল, যে আমার জন্য যদি আমি বলি, আমি চিটাগাং থেকে একটা ছেলে আসছি, আমার জেনারেশনে কেউ কাজ করে নাই। সো আমি যে কাজ করতে আসছি, প্রথমে ঢোকার পরে যে জিনিসটা একেবারেই চলে গেছে সেটা হচ্ছে ভয়। মানে আপনার আর্টিস্টদেরকে ভয়, মিডিয়া নিয়ে ভয়, বা আপনার ধরেন চ্যানেলের হেডদেরকে ভয়, এটা প্রথমেই আমাদের মধ্যে তখন থেকে ছিলই না। এটা ছিল বিকজ ওই লাইফস্টাইলের কারণে। বিকজ যে কথাটা আপনি বললেন যে আমাদের চেয়ে বড় গুন্ডা আর কে আছে, যদি আমি এভাবে বলি। হ্যাঁ, সো এই ভয়টা প্রথমেই চলে গেছে, যেটা আমাদের জন্য পরে অনেক হেল্পও করেছে। ডেফিনেটলি আমরা এই জায়গাটায় আরো স্ক্রুটিনি করব। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর ডেফিনেটলি আরো জানবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। বিরতির পর দর্শক, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজি কিবরিয়া শোতে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আরজি কিবরিয়া ফেসবুক পেজ, নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের সঙ্গে রয়েছেন আশফাক নিপুণ এবং এলিটা করিম। তাদের কাছে আমরা আবার ফিরছি। আমরা যেখানটায় ছিলাম, যে একটা ব্যান্ড অফ ব্রাদার্স, ভাই ব্রাদার্স নাম ছিল। প্রথম থেকেই তো আপনার ওই প্ল্যানিং এর জায়গাটা ওটা ক্লিয়ার ছিল যে না, আমি মেক করতে চাই। ততদিন পর্যন্ত কি এলিটার সাথে পরিচয় হয়েছে? না না না, এলিটার সাথে পরিচয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, শুনি আমরা। হ্যাঁ, এলিটার সাথে রেডিও সামহাউ কানেক্টেড। হ্যাঁ, রেডিও কানেক্টেড, ওটার সাথে রেডিওটা খুব সুন্দর করে কানেক্টেড। আমি যখন কাজ করছি 2005-06 এর দিকে, তখন এলিটার একটা ব্যান্ড ছিল রাগা। ওর যে অ্যালবামটা, রাগার প্রথম অ্যালবামটা অসম্ভব জনপ্রিয়, এবং রেডিওতে তখন সেটা ধুমায় বাজানো হতো। তো আমরা ভাই ব্রাদাররা, আমি, আদনান আল রাজীব, আমরা সবাই বাসায় বসে বসে তখন শুনতাম যে এই গানটা খুব সুন্দর। রাজবীর মহানগরের এরকম একটা ক্যারেক্টার, ছোট্ট একটা ফোন দিয়ে আপনি পছন্দ কেন, বাই দ্য ওয়ে? ওকে, যাই হোক, এটা ভাই ব্রাদার বলেই হয়তো বা সম্ভব আছে। এখন আই ডোন্ট থিংক ও জানতো যে ও জানতো না, এটা একদম অন সেটে জাস্ট একদম ইমিডিয়েটলি করা। তো একদম ব্যাড বয় একটা ক্যারেক্টার পোর্ট্রে করা হয়েছে, ভেরি ব্যাড প্রোডিউসার ডিরেক্টর ক্যারেক্টার। সো আমরা তখন গান শুনতাম এলিটার, এবং তখন রেদওয়ান রনি বলতো যে না, এই ভয়েসটা খুবই সুন্দর, বা ইভেন এলিটা কে, আমি ওর গান ইউজ করতে চাই। আদনান তখন আমাকে প্রথম শোনালো। সো তখন আমি শুনতাম ওর কাজ, তো গান শুনতাম। আবার এলিটা তখন হোস্টিংও করতো, কিছু কিছু টেলিভিশন শো হোস্ট করতো, তো তখন দেখতাম। সো এলিটা ওয়াজ অলরেডি আ স্টার তখন, মানে সেটা মিউজিকে, এবং সে অলরেডি ডেইলি স্টারে কাজ করছে। আর আমি তো তখনও মাত্র একটা দুটো ফিকশন করেছি, জানি না। তো আমি তখন করলাম কি, ফেসবুক মাত্র 2007-এ আসছে, 2008-এর দিকে আমি এলিটাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। 2010-এ না, এইটা একবার পাঠাইছি। হ্যাঁ, এইটা একবার পাঠিয়েছি, সে অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্ট করে দিল। তারপর 9-এ আমি আরেকবার পাঠালাম, সে আবার রিজেক্ট করে দিল। তারপরে লাস্টে যখন আমি আরেকবার 2010-এ পাঠিয়েছি, তখন সে শুধু রিজেক্ট করে নাই, তখন আমি একটা সিরিয়াল করছিলাম চ্যানেলের জন্য, মুকিম ব্রাদার্স নামে, যেখানে আপনাদের আরজে অপু, আপনাদের যে তখনকার সমস্যা, সে লিড ক্যারেক্টার করছিল তিশার সাথে। তো অপু হচ্ছে আমার আর্টিস্ট, এবং এলিটাদের ভেরি ক্লোজ ফ্রেন্ড।
সো 2010-এ যখন আমি আসলে ইয়ে করে দিলাম, মানে ও আবার রিজেক্ট করে দিল, আমি তখন একটা মেসেজ দিয়ে দিলাম যে, তখন মেসেজ দেওয়া যেত ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে যে আমি আপনার অনেক বড় ফ্যান এবং ইট উড বি নাইস টু গেট কানেক্টেড উইথ ইউ অন ফেসবুক। তো সে রিজেক্ট করে দিয়ে অপুকে সে বললো যে, তখন তো সে জানে যে আমি অপুকে ডিরেক্ট করছি, সে অপুকে বললো যে আপনাদের এই আশফাক নিপুর কি লজ্জা শরম কিছু নাই? আমি তাকে রিজেক্ট করে দিচ্ছি, সে আমার পরিচিত না, তাকে আমি কেন ফ্রেন্ড বানাবো? তো অপু করলো কি, সেটা আমাকে আর বলে নাই, কারণ ও নিজেও লজ্জা পেয়ে গেছে যে আসলে এটা কেন। অপু শুধু আমাকে এসে শুটে বললো যে ভাই জানি সব জানি, আর করেন না, মানে যেন আমি আর না করি। তো আমিও খুবই লজ্জা পেয়ে, আমি বুঝছি যে আসলে কোনটা। সো মুকিম ব্রাদার্স এর প্রিমিয়ার শো হবে চ্যানেলের মিলনায়তনে, প্রথম 2 পর্ব দেখানো হবে। তো আমার প্রথম সিরিয়ালের প্রিমিয়ার শো, অপু আছে, তিশা আছে, সবাই আছে ওখানে। তো ওখানে এলিটাকে ইনভাইট করলো, অপু ফ্রেন্ড হিসেবে আসলো। এবং তখন মনে হচ্ছে কৃপি ভাই তুমি সব কমপ্লেইনস গুলো করছো। This is how it feels. না, তুমি তোমার ভার্সনটা ছোট করে বলো। সো আমার প্রিমিয়ার শো, এলিটা ওখানে গেস্ট হয়ে আসবে। আমি যখন শুনলাম এলিটা আসবে, তখন আমার প্রিমিয়ার শো আর আমি ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ এই যে এক ধরনের ইনসাল্ট যে আমি বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যে ইয়ে করলাম না। তারপর এলিটা আসলো, অপু আমার সাথে ফর্মালি পরিচয় করে দিল, আমি পারলে তো বেঁচে পালাই ওখান থেকে। তারপর 2টা পর্ব শো হলো, তখন শি গট টু নো মি, যে আচ্ছা এই ভদ্রলোক সেই ভদ্রলোক, এবং এই ভদ্রলোক কিছুটা কাজ জানেন। আমার ওর কাজগুলো যে ছোট ছোট করে দেখলাম, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড মুকিম ব্রাদার্সটা দেখে। আমার খুব ভালো লাগছে, আচ্ছা তাহলে তো লোকটা মানে এতটাও ট্রাই করছে না, ও এত কিছু আমার মাথায় আসলে ছিল না। হ্যাঁ, বাট আমরা সবাই মনে করতাম কি যে কে এই ডিরেক্টর অপু ভাইকে নিয়ে কাজ করছে, আমরা যারা বন্ধুরা, তো আমরা পাত্তা দিতাম না আসলে ওর ব্যাপারে, আমরা খুব একটা কিছু জানতাম না। কিন্তু যখন কাজটা দেখলাম আমি এবং আমরা সবাই আমাদের বন্ধুরা, উই ওয়ার ভেরি ইমপ্রেসড যে কিভাবে লোকেশন গুলো চুজ করে, কিভাবে ফন্ট নিয়ে কাজ করছে। খুবই এই জিনিসটা খুব ভালো লেগেছিল। তখন আসলে একটু সফেন ডাউন আর একটু যে আচ্ছা ঠিক আছে ফাইন, তখন ওর সাথে কথা বলা, তখন তো এসএমএস, সো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করলেন, মানে তখন আমি সো আপনার জায়গা থেকে কি হলো, আমি পাইলাম ইহাকে পাইলাম, ব্যাপারটা কি এরকম নাকি আলটিমেটলি জাস্ট ফ্রেন্ড টক ছিল? হ্যাঁ, এলিটার আবার একটা খুব ভালো ব্যাপার কি, যে যেটা এখনো আছে, যে ধরেন ওর একটা পার্সোনাল স্পেস আছে, যে সেটা ইভেন সোশ্যাল মিডিয়াতেও, যে ধরেন ও মানে আননোন পার্সনকে অ্যাড করে না, বা যেটা আমি করি যে আননোন পার্সনও অ্যাড করে ফেলি, কিন্তু ও এটা করে না, বিকজ দ্যাট ইজ হার প্রাইভেট স্পেস। কিন্তু যদি একবার কেউ ওই জায়গায় ঢুকতে পারে, তখন শি গিভস হার অল, মানে একদম পুরোপুরি। সো যে মোমেন্টেই ও আমার কাজগুলো দেখলো, এবং কাজ দেখার পরে ও অপুকে বলছিল যে এইটাই আশফাক নিপুণ, এইটাই কি আশফাক নিপুণ, এই আশফাক নিপুণ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। সো তারপর যেটা হলো কি, যে আমি যোগাযোগ যত না করি তার চেয়ে বেশি ও তখন আমার সাথে যোগাযোগ করে, যে কি খবর, আপনি কি কাজ করতেছেন, একদিন অফিসে আসেন। তখন তো রেলি স্টারে ছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন হিজ ওয়ার্ক, কারণ তখন আমি ওর পেছনের যে কাজগুলো ওগুলো দেখা শুরু করলাম। আই থিঙ্ক আশফাক নিপুণ ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর যে তাহসান খান আর মিথিলাকে নিয়ে আমি একসাথে কাজ করেছিল ওই সময়। ওদের দুজনকে নিয়ে এটা এখনো দেখলে এখনো খুব ভালো লাগে। নামটা ছিল মধুরেন সমপয়। খুবই সুন্দর একটা কাজ। এবং আমার এটাও, কারণ আমি তো প্রচুর তখন টেলিভিশন দেখতাম, আমার মনে হলো যে এরকম কাজ আমি আগে দেখিনি, বা এরকম চিন্তাধারা নিয়ে যে একটা খুব সুন্দর স্মার্টলি প্রেজেন্টেশন করেছে, ওটা আগে কখনো দেখিনি। ওগুলো তো ছিলই। প্লাস তারপর যেটা হলো যে ওয়াইল উই ওয়ার ফ্রেন্ডস, মুকিম ব্রাদার্স আমি একটা ছোট রোলও করে ফেলি। হ্যাঁ, মজার ব্যাপার কি জানেন, এই যে সে বললো না যে ওই সময়টাতে শি গট টু নো মি বেটার, এর আগ পর্যন্ত ভাই ব্রাদার নিয়ে এলিটার একটা অ্যালার্জি ছিল। ভাই ব্রাদার গ্রুপটা নিয়ে, ভাই ব্রাদার কেউই জানে না, থ্যাঙ্কস আ লট, আমি এখানে বলে দিলাম। হ্যাঁ, এটা কেউ জানে না, এটা আমি পরে জানতে পারলাম যে ওর ভাই ব্রাদার টার্মটা নিয়ে, মানে এটা কারা এবং হোয়াট ইজ ভাই ব্রাদার, মানে ওর একটা ইয়ে ছিল যে এটা কারা, এই 8-10টা ছেলে। এবং আর তখন তো আমি যেটা বললাম না, যে আমরা তখন অনেকটা বলতে গেলে গুন্ডার মতো দাপায় বেড়াচ্ছি। হ্যাঁ, এবং আর ওর কথা হচ্ছে যে একটু সফিস্টিকেটেড হবে, একটু শান্ত হবে, একটু, আমরা তো কোনোটাই ছিলাম না এরকম। তখন কি হলো, আপনি বুঝতে পারছিলেন যে ইউ ফল ইন, যে এলিটাকে নিয়ে আপনি চিন্তা করছেন? ফল ইনটা কার জায়গা থেকে ফার্স্ট ছিল? অবভিয়াসলি আমার জায়গা থেকে।
হ্যাঁ, আমার জায়গা থেকে ফার্স্ট ছিল। আই থিঙ্ক এটা কার জায়গা থেকে ছিল এটা আসলে ওভাবে মার্ক করা যাবে না কিবরিয়া ভাই, খুব randomly, খুব র্যান্ডমলি, বিকজ আমরা দুজন উই ওয়ার, যেটা হয়েছিল কি পার্সোনালিটির একটা ম্যাচিং। ধরেন আমরা যে খুব সেম তাও না, আমরা ডিফারেন্ট, মানে ফর সাম রিজন আমি বলবো যে আমাদের দুজনের লাইকস ডিসলাইকস গুলো দেখা যাচ্ছে যে আমরা মানতে পারছি। লাইকস যে একদম এক হতে হবে তা না, কিন্তু মানতে পারছি, এবং আমাদের মধ্যে একটা তার কাজ নিয়ে আমার একটা মানে কিউরিওসিটি আছে, আমি জিজ্ঞেস করছি, আমার ভালো লাগছে ওর কাজগুলোই, কিন্তু নট যে আই এম ফলিং ইন লাভ উইথ হিম বলেই যে কাজগুলো ভালো লাগছে তা কিন্তু না, ইটস দি আদার ওয়ে অ্যারাউন্ড। তারপর সেম থিং, তার কিন্তু মিউজিক সেন্স খুবই ভালো, এবং সে অসম্ভব অনেক 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 মিউজিক শুনে, অনেক বছর ধরে শুনে। আমি এত শুনি না যতটা আশফাক নিপুণ শুনে। তো মিউজিক নিয়ে অনেক রকমের কথাবার্তা, তারপর তার পলিটিক্যাল অ্যানালিসিস, সবকিছু মিলিয়ে আসলে পলিটিক্যাল অ্যানালিসিস ইজ আ গ্রেট পার্ট। এটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলতে হবে। তো আসলে এটা ওভাবে হয়ে গেছে। বাই দ্য টাইম আই রিচ দ্যাট পয়েন্ট, তখন আমার মনে হচ্ছিল যে না, আমি জানি আমি আসলে কি চাই, এবং আমি জানি আমি আসলে কি চাই না। আমি আমার লাইফে টেনশন চাই না, আমি আমার লাইফে ওই রেস্টলেসনেস চাই না, ওগুলা চাই না। আমি আমার লাইফে ওই ধরনের এক্সাইটমেন্ট চাই না যে এক্সাইটমেন্টটা আমার 3-4 দিনে খাওয়া বন্ধ হয়ে থাকবে, বা আমি পাগলের মতো ঘুরে বেড়াবো, এগুলো চাই না। সো আমি সবগুলো কোনো না কোনো দিক থেকে এই ভাইবটা পাচ্ছিলাম ওর ব্যাপারে এসে, যে না। সো দেন আই ডিসাইডেড টু অ্যাকচুয়ালি প্রপোজ হার, যে ফাইনালি 2010-এ এসে। আর বিয়েটা হলো কোন সালে? বিয়েটা হলো 2015-এ। সো 5 ইয়ার্স রিলেশনশিপ। হ্যাঁ, 5 ইয়ার্স রিলেশনশিপ, এবং উই টুক টাইম। এই জন্য, কারণ আমাদের ফ্যামিলিজ খুব একটা হ্যাপি না এটা নিয়ে, বরং উল্টাটা আমাদের ফ্যামিলিজ ছিল কি, যখন দে গট টু নো যে আমরা উই আর ডেটিং, সেটাই নরমাল না আমাদের কালচারে। আমাদের ফ্যামিলি বলছিল যে তোমরা জাস্ট গেট ম্যারিড, যে জাস্ট বিয়ে করে ফেলো, ঘোরাঘুরি বন্ধ করো, বিয়ে করে ফেলো। আর আমাদের ব্যাপারে ছিল কি যে আমরা উই ওয়ার টেকিং টাইম, যে একজন আরেকজনকে চেনার ব্যাপারে। এবং এটা আমি বলবো কি এটাও খুব দরকার, বিকজ আমি আমার অনেক আশেপাশে রিলেশনশিপে দেখেছি যে প্রেম করার জাস্ট উইদিন 6 মান্থসের মধ্যে বিয়ে, ঠিকঠাক মতো জানা না জানা। সো ওই সময়টা আমরা একজন আরেকজনকে দিয়েছি, যার ফলে 2015-এ এসে দেন উই ডিসাইডেড যে উই গট ম্যারিড। বিয়ের ডিসিশনটা ছিল। খুব সুন্দর একটা জায়গাতে আমরা আছি। তখন পর্যন্ত আশফাক নিপুণ আজকের যে পরিচয়, সেই পরিচয়ের জায়গা ডেফিনেটলি না। হ্যাঁ, তখন আমি কাজ করতাম মোটামুটি ভাবে, একটু আমি খুবই যে জনপ্রিয় কাজ করতাম তা না, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যেই একটা সিগনেচার রাখার চেষ্টা করতাম, সেই ধরনের ছিল। বাট অবভিয়াসলি মহানগরের পরে, বা ধরেন এই রিসেন্ট 3-4 ইয়ার্সের মধ্যে যেরকম, সেটা ছিল না। বাট তারপর এক ধরনের, আমি একটা মেনশন করতে চাই, 2012 সালে ওর একটা 13 বা 12 সালে, হ্যাঁ এরকম সালে, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম বলে একটা ফিকশন বের হয়েছিল তার এনটিভি থেকে। ওটাও তো আসান ভাই আর মিথিলা ছিল। ওখানে আমার একটা গানও ছিল, ওটা খুবই জনপ্রিয় ছিল, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। যে আসলে ওই ল্যান্ডফোনের জমানায় আসলে মানুষজন ফোনে কিভাবে প্রেম করতো, কেমনে করবে, ফোন তো ছিলই না অনেকের বাসায়, বা বাসায় একটা ফোনই থাকতো, একটাই ফোন সবাইকে ধরতো, আব্বা শুনতেছে, মামা ফোন ধরতেছে, এরকম একটা অবস্থা। তো ওখানে আবার আমার একটা গানও আছে, এবং এই গানটা খুবই পপুলার এখন। ওকে, আপনি আমাকে শোনাবেন একটু 2 লাইন? হ্যাঁ, শিওর। ল্যাম্পপোস্টের নিচে তুমি ভীষণ অপেক্ষায়, আমায় যদি বারান্দাতে একটু দেখা যায়, ঘড়ি ধরে সময় মিলাই সবাই যখন ঘুমে, ঠিক তখনই ফোন ধরা চাই, ফোনটা ড্রয়িং রুমে, তুমি খোঁজো কণ্ঠ আমার, মামা বলেন হ্যালো, ল্যান্ডফোনে সেই দিনগুলিতেই প্রেমটা হয়ে গেল, তুমি খোঁজো কণ্ঠ আমার, মামা বলেন হ্যালো, ল্যান্ডফোনে সেই দিনগুলিতেই প্রেমটা হয়ে গেল। ওয়াও! দুটো বিষয় নিয়ে আমরা কভার করতে চাই বিরতির পরে। একটা হচ্ছে যে দুজনের খুব মারাত্মক রকমের মানে প্রশংসা করেন আপনার, অ্যাডমায়ারার আমি যদি বলি, দুজনেরই কাজের খুব বড় ভক্ত। এইটা কিন্তু কনজুগাল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা মনে হয়। সো ওই জায়গাটা একটু আমরা টাচ করতে চাই, এবং ডেফিনেটলি মহানগর নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা। আরও
আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এলিটা করিম ও আশফাক নিপুণ। তাদের কাছে আমি আবারও ফিরছি। দুজনেরই কাজের খুব বড় ভক্ত বা সমালোচক বলা চলে, খুব পছন্দ করেন দুজনের জায়গাটা। এটা তো বিয়ের পরেও কন্টিনিউ করেছে ডেফিনেটলি, আরো বেড়েছে, আরো বরং বেড়েছে, বিকজ কাজও বেড়েছে, কাজের কোয়ালিটিও আমার মনে হয় ভালো হয়েছে। এই জন্য না আমি এটা আমি সবসময় বলি যে ধরেন আপনার 2010-এর আগে যখন আপনাদের সাথে ওই যে নাটকের প্ল্যানগুলো করছিলাম, আমাদের প্রেমের আগে যদি বলি, তাহলে 2010-এর আগে আমার পুরো কাজের প্যাটার্ন ছিল একরকম। ওর সাথে প্রেম হওয়ার পরে অ্যান্ড বিয়ের পরেও, মোস্ট ইম্পর্টেন্টলি প্রেম করার সময় থেকেই, বাট বিয়ের পরে আমার সবচেয়ে ভালো কাজগুলো আসছে এরপরে। বিকজ যেই জায়গা থেকে আমি সবসময় মানে এটা থ্যাঙ্কফুল যে কোথাও গিয়ে আমার পার্সপেক্টিভটা আরো ম্যাচিওরড হয়েছে, যেটা আমার আগে ছিল না। আগে আমি যখন ভাই ব্রাদার ছিলাম, আমি কাজ করতাম, তখন হয়তো একটা রনেস ছিল বা আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি একরকম ছিল। কিন্তু এলিটার সাথে প্রেম হওয়ার পরে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিয়ের পরে আমার পুরো একটা বলে না যে একদম 360 ডিগ্রি পার্সপেক্টিভ, আমি একটা অন্য পার্সপেক্টিভও পাই, যেটার ইম্প্যাক্ট আমার কাছে। রাইট। এলিটার জায়গা থেকে বা এলিটার ফ্যামিলি থেকে কি কোনো এরকম কোনো প্রশ্ন ছিল কিনা যে তুমি যেহেতু নির্মাণ করো, এখানে আসলে কনস্ট্যান্টলি ইনকাম বলে একটা ব্যাপার তো থেকেই যায়, তাই না? আমাদের দেশে এই ধরনের একটা ক্যারিয়ার করা সবসময় চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে ওনার ব্যাপারটা কি ছিল? লাইক ফাইন, ইটস ইওর ওয়ার্ল্ড, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। আমার জায়গা থেকে, এলিটার ফ্যামিলি না এলিটার থেকে, আমি তো ইনকাম দুই করছি, জায়গা থেকে। তা আমার আই ক্যান ফেন্ড ফর মাইসেলফ। তো ওইটা বাংলাদেশ, একটু আগে আপনি বলছিলেন কালচার একটা বড় ফ্যাক্টর। তো কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটা যখনই আমার কাছে আসতো, তখন আমি বলতাম যে আমার তো আমি তো নিজে আর্ন করছি। এবং দেখেন আমি কিন্তু ধরেন আমার মানে বাংলাদেশের ট্রেডিশনস অনুযায়ী কিন্তু আমরা একটু বয়স হয়ে কিন্তু বিয়েটা করেছি। তো ততদিনই কিন্তু আমরা দুজনই বা অ্যাটলিস্ট আমি কিন্তু কিছুটা এস্টাবলিশড। তো আমি জানি যে যদি টাকাই যদি একটা ইস্যু হয়, এটার জন্য তো আমার আসলে বিয়ে ইজ নট আ ভেরি এটা আমি নিজে করতে পারবো। তো ইনকাম এখানে আসারই কথা না, মানে ইনকামের ব্যাপারটা আসারই কথা না এখানে। মানে ইনকামের কোনো ইস্যু, সেটা ইস্যুটা আমার কাছে তখন বা এল্ডার ফ্যামিলির দিক থেকে দে আর ভেরি আমার তরফ থেকে দ্যাট ওয়াজন্ট অ্যান ইস্যু, ইভেন ফ্রম হার ফ্যামিলি। এবং আমার মনে হচ্ছিল যে তার কাজ দেখে মনে হচ্ছিল যে ও কিন্তু আরো শাইন করবে, বড় হবে, তার কাজগুলো আরো ভালো হবে। আই কুড সি দ্যাট ক্লিয়ারলি। এবং আমার এখনো আমার অনেক প্রেডিকশনস আছে যেগুলো আমি জানি যে এগুলো সত্যি হবে, কারণ অলরেডি অনেক প্রেডিকশনস কিন্তু সত্যি হয়ে গেছে। রাইট। এবং আপনাদের দুজনের কেমিস্ট্রি অসাধারণ। কক্সবাজার একটা ভিডিও বোধহয় ভাইরাল হয়ে গেল যে এলিটা, ও মাই গড, এম্বারাসিং, রাইট? সে বোধহয় হোটেলের কোন একটা রুম খোলার পরে আপনাকে এক্সপেক্ট করে না। ঠিক গত বছর 31 ডিসেম্বরে ও শো করতে গেছে, এবং আমার মনে হচ্ছিল কি যে ও 31 ডিসেম্বরের পরে ও শো করে প্রথম দিনটা কি একা কাটাবে বা তো আমি ওকে না জানিয়ে, আমার কিন্তু তখন অলরেডি মহানগর 2 এর শুটিং খুব ভেরি সুন শুরু হবে, বাট আমি তখন ডিসিশন নিয়ে আমি করলাম কি, প্লেনে করে চলে গিয়ে ওকে জানাইও নাই। ও সাউন্ড চেক করছে নিচে, আমি বসে বসে কফি খাচ্ছি। ইনফ্যাক্ট আমি উপরে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, তো তা নাহলে তো ইউজুয়ালি আমি দরজা খোলার আগে পিপ হলে দেখি কে আসছে নাকি, খাবার আসছে রুমে গিয়ে আর কি। আমি ওখানে আমার সাউন্ড চেক শেষ হচ্ছে, উপরে গেলাম, খাবার অর্ডার দিলাম, কি ব্যাপার এত তাড়াতাড়ি খাবার চলে আসলো বলে দরজা খুলে দেখি ক্যামেরা দাঁড়ায় ছিল, আর ও ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আর ও যেই তারপর আমাকে না বলে আপলোডও করে দিচ্ছে। ওইটা খুবই মানে খুবই পপুলার একটা ট্রেন্ডিংও ছিল রিলের মধ্যে, যে তখন খুবই ইয়েও হয়েছে। বাট ওটা এতটা ক্যান্ডিড, এবং ও প্রথমে যে ইয়েস বলে খুলে তারপর যেভাবে অবাক হয়, দ্যাট ওয়াজ ভেরি ন্যাচারাল। এবং ওই ভিডিওটা দেখতে চায় না এখন আর। আমি যদি প্লেও করি, ও বলে যে না আমি দেখতে চাই না। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম পলিটিক্যাল কনটেক্সট, যেটা আপনাকে দেখে, আপনার সামহাও মুভমেন্ট দেখে সবসময় মনে হয় যে আপনি আপনার সীমাবদ্ধতার জায়গা থেকে সবসময় একটা ভয়েস রাখার চেষ্টা করেন, এবং সেটা বোঝা যায় যে কোনো অন্যায়ের বিপরীতে। এবং যেসব জায়গাগুলো থেকে আপনি ভয়েস রেজ করেন, সেগুলো থেকে অনেকেই ভয়েস রেজ করার সাহস পায় না। আমি আসলে এইভাবেই বলতে চাই, ডিফিকাল্ট না? আপনি লম্বা সময় ধরে এই জিনিসটা করছেন, এবং আমার কাছে কেমন জানি মনে হয়, আমি যতটুকু আপনাকে চিনি, মহানগর আপনারই ঠিক সেই থটের একটা রিফ্লেকশন। এক্স্যাক্টলি। মানে ফিল্ম মেকারদের তো অনেক ধরনের জার্নি থাকে, সে যেই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যায়, সেই এক্সপিরিয়েন্সটাই আসলে কোনো না কোনোভাবে পর্দায় ফুটে ওঠে। যেরকম 2015 আমি যখন বিয়ে করলাম, এরপরে আমার টেলিভিশনের ফিকশনগুলো মোরলেস কাপলদেরকে নিয়েছিল, যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বিকজ আমি তখন ওই এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছিলাম। আর এই যে আপনি বললেন যে এক ধরনের ভয়েস রেজ করা, সেটা আমি আমার
অ্যাক্টিভিজমের জায়গা থেকে বলি অথবা সেটা আমি আমার যদি কাজের জায়গা থেকে বলি, যেই ব্যাপারগুলো আমাকে খুবই ডিস্টার্ব করে এবং আমাকে মনে হয় যে যেটা আসলে নর্মাল না, যেটাকে আমরা এখন নর্মাল মনে করে বসে আছি যে আচ্ছা এটা তো হবে বা নর্মাল, তখন গিয়ে আমার মনে হয় কি যে কোথাও গিয়ে আমার জায়গা থেকে যদি আমি বলতে পারি, বিকজ আই এম প্রিভিলেজড গাই, মানে ওই সেন্সে বলছি যে আমার একটা ধরেন কোনো না কোনো জায়গা থেকে হয়তো পজিশনটা আছে, আমি হয়তো কথা বললে ওটা হয়তো আরো 10 জন শুনবে। সো যেহেতু আমি ওই পজিশনের মধ্যে আছি, আমার মনে হয় কি আমার দায়িত্বটাও এই জন্য আরো বেশি, সেটা আমার কাজের মাধ্যমে হোক, সেটা আমার অ্যাক্টিভিজমের মাধ্যমে হোক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। সব অন্যায় নিয়ে যে কথা বলা যায় তাও না, কিন্তু যেগুলো আমার মনে হয় যে একেবারেই মানে বলা উচিত আমার জায়গা থেকে, যেটা নিয়ে হয়তো এখন আর খুব একটা কথা বলা হচ্ছে না বা কেউ হয়তো বলতে সাহস পায় না, কিন্তু আমার মনে হয় কি যে এইটা খুব বেশি দরকার। এবং ওই জায়গা থেকেই কিন্তু আমার পরের দিকের কাজগুলো, যেগুলো ইভেন মহানগর ওই জায়গা থেকে আনা, মহানগর যদি আপনি দেখে থাকেন তাহলে ইটস এ স্টোরি অ্যাবাউট এ পুলিশ কারাপশন। সো এই সময় এসে ধরেন আপনি পুলিশের কারাপশন নিয়ে যদি আসলে কিছু বলতেও যান তাহলে ভয় পান, সেখানে আমি একটা আস্ত সিরিজ বানিয়ে ফেলছি, সিরিজ করে ফেললাম। সো ওইটা আসলে ওই এক ধরনের দায়বোধ বা দায়িত্ববোধ থেকেই। এবং আমার মনে হয় কি এটা না হলে না, শিল্পী হিসেবে আসলে আমার আসলে শুধুমাত্র আমি যদি এন্টারটেইনমেন্টই করে যেতে চাই তাহলে আমার পার্সোনালি, যারা করে করুক, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমার আসলে বেঁচে থাকার আসলে কোনো, কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা রিজন নিয়ে আসছি। বোধ কিন্তু সয়ে যায়, মানে আপনি বোধটাকে যদি সাপ্রেস করেন লং টাইম, মানে এই বোধটা আপনার পরে গিয়ে আর কাজ করছে না, কাজ করবে না। আমার মনে হয় কি এই এবং আপনি পরের জন্য রাখতে পারবেন না, যে এখন অবস্থা একটু মনে হচ্ছে খারাপ, এখন চুপ থাকি, আর একটু ফেভারেবল হলে তখন কথা বলি, ওটা কাজ করে না, যখনই দরকার তখন। এবং আমি এটা করতে গিয়ে দেখলাম কি যে ইররেসপেক্টিভ অফ অনেক ধরনের ডিফিকাল্টিজ আছে, ভয় আছে, আমাকে অনেক ধরনের কনসিকোয়েন্সেসের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যেই ধরনের ভালোবাসা আমি মানুষের কাছ থেকে পাই এটা হচ্ছে আনপ্যারালাল। মানে যখন আপনি, এবং এটা দিস ইজ এ ভেরি অর্গ্যানিক, মানে মানুষ যে ভালোবাসে, যে কেউ একজন যখন আসলে মানুষের কষ্টের কথা বলে, সেটা যে কোনো ক্ষেত্রে থেকেই হোক, আমি হয়তো ফিল্ম মেকারের জায়গা থেকে বলি, মানুষের ভালোবাসাটা আসলে অনেক অনেক বেশি। এক্স্যাক্টলি। এই গ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলতে চাই, লাইক এলিটার সঙ্গে ডিসকাশন করা হয়েছিল কিনা যে মহানগর নামে এরকম একটা কিছু করতে যাচ্ছি, সো কোনো ডিসকাশন, ইট ওয়াজ টোটালি সিক্রেট। ও আমার সাথে ডিসকাস করে না। আর একটা ব্যাপার হচ্ছে কি ভাবে, এটা একটা কারণও হচ্ছে যে ও যে খুব সিক্রেটিভ সেটা না। ধরেন ও জানে যে ওর একটা কাজ সাবমিট করতে হবে বা দিতে হবে বা করতে হবে কাজটা, ও আজকে একটা চিন্তা করবে, বাই দ্য টাইম সে কাজটা করে পুরো স্ক্রিপ্ট এন্ড আইডিয়া কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং এভরি মান্থই কিন্তু চেঞ্জ হতে থাকে, তো ও নিজেও জানে না আসলে ও কোথায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এভরিডে চেঞ্জ হয়, এভরিডে চেঞ্জ হয়। এবং চেঞ্জটা হয় কিরকম, চেঞ্জটা হয় হচ্ছে ধরেন আপনার, আমি একটা ইন্টারভিউ পড়লাম কোন একটা ফিল্মে, ওকে ফাইন, পুরো আইডিয়াটাই চেঞ্জ হয়ে গেল আমার। বা ওই সময় হয়তো আমি গল্পটা একভাবে আগাচ্ছি, দেশে হয়তো এমন একটা ঘটনা ঘটে গেল, তখন আমি ওই ঘটনাটা তখন দেখা যায় কি ওইটার পার্সপেক্টিভ থেকে গল্পটা অন্য জায়গায় দাঁড়ায়। সো আমি নিজেই, আর আমি আমার গল্পের ব্যাপারে ওর সাথে শেয়ার করি না একটার কারণে, আমি আমার গল্পের ব্যাপারে অসম্ভব রকমের থাকি, মানে আমি আপনাকে বলি কোনোভাবে পাস হয়ে যায়। ছোটবেলায় যখন আমি সবাইকে বলে দিই না, ওটার জন্য না, আপনি দেখবেন আপনি যখন ছোটবেলায় পরীক্ষা দিতেন, হ্যাঁ, তখন যখন পরীক্ষা দেওয়ার সময় যখন লিখতেন, স্যার পাশ দিয়ে হেঁটে গেলে কেউ হচ্ছে গিয়ে কি লিখতেই থাকে, আর কেউ হচ্ছে হাত দিয়ে ঢেকে রাখে, খারাপ লিখছে এখনই দেখার দরকার, এক্স্যাক্টলি। সো আমি হচ্ছি মোরাললেস ওইটা, যে কেউ হেঁটে যাচ্ছে দেখার দরকার নেই, আপনি পরে দরকার হলে আলাদা করে দেখে নেন। সো আমি আমার স্টোরির বেলাতেও সিমিলার, যে আমি কাউকে যে বলবো, এলিটাকে শেয়ার করব, কারণ আমার মনে হয় কি আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে শেয়ার করলাম, কিন্তু আমি ওই ধরনের রিসেপশনটা ওর থেকে পেলাম না, তখন আমি খুব, এরকম অনেকবার হয়েছেও যে আমি হয়তো খুব এক্সাইটেড হয়ে একটা আইডিয়া বললাম, ও নিরাশ করতে চায় না, কিন্তু আমি তো বুঝতে পারি চোখ দেখলে বা রিয়াকশন দেখলে, তখন আমি আবার ডাউন হয়ে যাই। সো আমার মনে হয় যে না থাক, এটা ইটস এ ভেরি সিক্রেট থিং, এটা 10 জনের সাথে শেয়ার করার দরকার নেই, এটা আমি একেবারে রেডি হলে তখন গিয়ে আমি দেখাই, সেজন্য ওর সাথে শেয়ার করি। মহানগরের ব্যাপারে আপনি মানে কি ছিলেন যে এটা এরকম একটা আলোড়ন তুলবে সারা বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে? আলোড়ন তুলবে এটা আসলে আমাদের কারোরই কোনো রকম ধারণা ছিল না। আমি বা আমার যে অভিনেতারা ছিলেন, মোশাররফ করিম থেকে শুরু করে যারা অ্যাক্টিং করে, কারোরই ধারণা ছিল না। আমাদের শুধু তখন যেটা মনে হচ্ছিল কি, যে ধরেন যে সময় আমি মহানগর বানিয়েছি 2021-এ, তখন ওটিটি, যেটাকে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তখন মানুষজন একটু পরিচিত হচ্ছে বা এরকম তখন। এবং আমি যেহেতু টেলিভিশন থেকে আসছি, সো আমার জন্য ছিল কি যে
আমার প্রথম চ্যালেঞ্জটাই ছিল যে 8 পর্ব মানুষ এক বসায় দেখবে কিভাবে। আমি এটাই বানাতে চাই, মানে 8 মানে এমন না যে 2টা পর্ব দেখে আমি ঘুমাই কালকে দেখবো, ওরকম না। আমি যেন টার্গেট ছিল মূলত এটা। কিছু কিছু নর্ম আমরা ভেঙেছি মহানগরে। ওয়েব সিরিজ বলতে তখন মনে হতো কি খুবই এক্সট্রাভ্যাগেন্ট শুট, অনেক লোকেশনে যেতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক আর্টিস্ট নিতে হবে। তখন এক ধরনের একটা প্ল্যাটফর্মের দিক থেকে বা যে কোনো জায়গা থেকে ফিল্ম মেকাররাও ওইভাবে চিন্তা করতেন যে সিনেমার একটা ভার্সন বোধহয় ওয়েব সিরিজের মতো হবে। আমি পুরোটাই উল্টা করলাম। আমি করলাম কি যে না, এটা আমি এক রাতের গল্প বললাম। ওকে, এক রাতের গল্প। থানার মধ্যে আপনি যেহেতু মহানগর দেখেছেন, রাতের গল্প। এটা একটা রিস্ক কেন? কারণ অডিয়েন্স হিসেবে কিন্তু আমরা যখন কোনো স্ক্রিন দেখি আমরা দিনের আলো দেখতে চাই। দিনের আলো কিন্তু চোখকে একটা আরাম দেয়। সেজন্য দেখবেন কি হিন্দি সিনেমার সুন্দর গানগুলো সুইজারল্যান্ডে শুট হয় কেন? কারণ ওটা না চোখের জন্য আরাম দেয়। সো আমি করলাম কি ওই নর্মগুলো ভেঙে ফেললাম যে না, যে আমি একদমই এক রাত 6টা ক্যারেক্টারকে নিয়ে আমি 8 পর্বের একটা সিরিজ বানাবো, এক রাতের গল্প। টার্গেট ছিল কি যে একমাত্র যে দর্শকরা যেন 8 পর্ব একসাথে দেখে, এটা ছাড়া আমাদের কারোরই আর কোনো টার্গেট ছিল। আলোড়ন তুলবে বা কি হবে সেটা আমরা আসলে সত্যি কথা রিলিজের দিন পর্যন্ত জানতাম না। আমি তো ইনফ্যাক্ট যখন পোস্ট প্রোডাকশনে কাজ করছি, রিলিজ হবে, তখন আমি আমার টিমকেও বলছি যে দিস ইজ ইট। না, কিন্তু এরকম একটা কাজ বাংলাদেশে কোন একটা প্ল্যাটফর্ম থেকে মুক্ত হলো না, এটা সম্ভব ছিল না। বিষয়টা এরকম, মানে এরকম কোশ্চেন আপনাকে ফেস করতে হয়েছে কিনা? না, হয়েছে। আমি মজার ব্যাপার কি যে এটা যেহেতু একটা ভারতীয় প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে, মহানগরের গল্পটা কিন্তু আমি অলরেডি বাংলাদেশে তখন সব প্ল্যাটফর্মকেই দিয়েছিলাম। তখনও হইচই অপারেশন যে আসেনি, কিন্তু কেউই খুব একটা বেশি আসলে আগ্রহ দেখায়নি তখন, যেটা সত্যি কথা। যে আমি যখন ওদেরকে গিয়ে বললাম, ওই যেটা বললাম, তখন সবার ধারণা ছিল কি ওয়েব সিরিজ মানে হচ্ছে আপনি কক্সবাজার চলে যাবেন, আপনি বান্দরবন চলে যাবেন, আপনি বড় শুট করবেন, আপনি একটা থানার মধ্যে এতক্ষণ ধরে থানার 8 ঘন্টা দিয়ে আপনি একটা সিরিজ বানাবেন। সো এটা অনেকেই তখন আসলে ওই আইডিয়াটা ডাইজেস্ট করতে পারেনি। লাকিলি যেহেতু হইচই অনেক বেশি এক্সপেরিয়েন্সড একটা প্ল্যাটফর্ম, ওরা যেহেতু ইন্ডিয়াতেও কাজ করে, দে বট ইট ইমিডিয়েটলি। ওরা বললো যে এটাই বানাবো, এরকমই করব, এটাকে খুব বেশি তোমার করার দরকার নেই, তুমি যেভাবে বানাতে চাও সেভাবে বানাও। ওই স্বাধীনতাটা আমার ছিল যে আমি যেভাবে করতে চাই, যে এরকম করে করতে চাই। আমার ধারণা ওই একটা জায়গার কারণে, মানে একটা ব্যাপার কি যে আপনি যে প্রোডাকশনগুলোই, সেটা শুধু মহানগর বলে না, যেই কাজগুলো আলোড়িত হয়, কোথাও না কোথাও গিয়ে দেখবেন কি সেখানে নির্মাতাকে 100% স্বাধীনতা দেওয়া হয়েছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মহানগরের বেলা আমি ওই স্বাধীনতার সুযোগটা, যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম প্রথম, আবার হইচই যেহেতু ইন্ডিয়ান প্ল্যাটফর্ম, সে যেহেতু বাংলাদেশি না, সো সেও তখন চিন্তা করে দেখলো যে আচ্ছা দিয়ে দেখি না হলে না চললে আর কি হবে, মানে আর কতটুকু ক্ষতি হবে। বাট ওটা এতটাই জনপ্রিয় হলো যে মানুষ তখন মহানগর 2 চাইতে থাকলো, যে 2 লাগবে, 2 দরকার, 2টা আমি এই বছর রিলিজ করেছি। 3-এর ব্যাপারে কি অবস্থা? হ্যাঁ, এখন আবার মানুষজন বলছে যে মহানগর 3 কবে আসবে। মহানগর 2 আমি এমন একটা জায়গায় শেষ করেছি যেখানে আপনি তো এখনো দেখেন নাই, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, মহানগর 2 দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন কি যে এমন একটা জায়গায় শেষ করা যে দর্শক বলছে এখানে তো শেষ হওয়া উচিতই না, 3টা তো আসা দরকার। সো দেখা যাক এখন কি হয়। একটা হচ্ছে মহানগর তো করে ডেফিনেটলি, মহানগরের আগে যখন টেলিভিশনে যে কাজগুলো ছিল আশফাক নিপুণের 1 ঘন্টার কাজ, হয়তো 45 মিনিটের কাজ, ওখানে কিন্তু তার ওই যে মেসেজগুলো দেওয়া বা কন্টেম্পোরারি ওই সময় বাংলাদেশে কি হচ্ছে ওগুলোর ছোঁয়া কিন্তু সবসময় থাকে। যদি আপনারা এখন গিয়ে ফি গো ব্যাক অ্যান্ড ওয়াচ দেম, যেমন তার যে আগের কাজগুলো, ওখানে আপনার মিটু মুভমেন্টের সময় সে অফিসে ভিকটিম বানিয়েছিল, অফিসের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তারপর আমার একটা নাটক ছিল আপনি খুব পছন্দ করেছিলেন, সোনালী রানা চিল, আমি শুনতে স্ট্যাটাসও দিয়েছিলাম। হ্যাঁ, স্ট্যাটাসও দিয়েছিলেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে। তারপর একটা সময় আমাদের এখানে একটা নিউজ এসেছিল যে গণপিটুনির একটা। এক্স্যাক্টলি, আপনার এই কাজগুলো মানে সোশ্যাল যে কোনো একটা এজেন্ডা নিয়ে আপনি খুব সুন্দর নির্মাণ করেন। চাপে থাকতে হয় না অনেক সময়? হ্যাঁ, অনেক চাপে থাকতে হয়। হ্যাঁ, খুবই চাপে থাকতে হয়। বাংলাদেশের মতো জায়গাতে আরো বেশি চাপে থাকতে হয়, বিকজ এখানে এতগুলাই পকেট যে আপনি মানে কোন পকেট থেকে যে কে আসলে কার অনুভূতিতে আঘাত লাগছে এটা আপনি আসলে কাজ করার সময় বা আপনি ডিফাইন করতে পারবেন না। স্যাক্রিফাইস করেন? অড কোশ্চেন, আই নো। না, কম্প্রোমাইজ করি কি না? রাইট, কম্প্রোমাইজ করি না। আমি কম্প্রোমাইজ একেবারে করার চেষ্টা করি না। আমি মানে আমার যেই কাজগুলো হয়, আমাকে যখনই কেউ আসলে, আমার বেলায় ব্যাপারটা কিরকম, আমাকে যদি কেউ ভয় দেখায় বা আমাকে যদি চাপ প্রয়োগ করার চেষ্টা করে, আমি তখন আরো বেশি করে করি। আমাকে যদি কেউ আদর করে বলে তাহলে হয়তো কোনো কাজ হতে পারে, যে আচ্ছা ঠিক আছে, যে দরকার সিগন্যাল, মানে আমি যাদের জন্য কাজ করছি তারা যদি খেপে যায় তার মানে কাজ হচ্ছে না। বাট সাপোর্টও কিন্তু পায় ডেফিনেটলি, একটা সেগমেন্ট থেকে তো ভালো সাপোর্টও পায়। চাপ যারা দিচ্ছে তারা কিন্তু দিয়ে যাবেই,
হ্যাঁ ওরা দিয়ে They যাবে। want to stay কিন্তু in the আমার safe space. সাপোর্টের কথা যেটা বলছি সেটা হচ্ছে দর্শকদের জায়গা দর্শকদের জায়গা থেকে কিন্তু প্রচুর হ্যাঁ, সাপোর্ট পায় মহানগর যে- অ্যামেজিং যে বাংলাদেশের মানুষ তারা যে দেখছে এবং তারা কানেক্ট করতে পারছে, শুধু বাংলাদেশ থাকে যারা তা না, বাইরেও যারা থাকছে এবং তারা কানেক্ট করতে পারে এবং তারা বলে ভাই আপনি করে যান, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ এভাবে কিন্তু একটা ভালো একটা আমি বলবো একটা খুব ভালো আমি চাপের জেনারেশন চেয়েও না সাপোর্টটাকে বেশি সেলিব্রেট করি। যে আমার মনে হয় কি যে ধরেন আমাকে 5 জন চাপ দিচ্ছে কিন্তু মিনিমাম 5 লাখ লোক আমার কন্টেন্টটা দেখতেছে, সো ওইটার পাওয়ার যে আসলে এই কন্টেন্টটাকে সেলিব্রেট করতেছে তার তুলনায় আমার ওই 5 জনের চাপ বা 50 জনের চাপ আমার কাছে তখন মনে হয় যে না, বিকজ যখন মানুষ পছন্দ করে ফেলে কোনো একটা জিনিস তার মানে আপনি হয়তো কোনো না কোনো জায়গাতে হয়তো রাইট ট্র্যাক আছেন। আবার আপনার এই কথাটাও সত্যি, আমি যেই উদ্দেশ্যে বানাচ্ছি সেই উদ্দেশ্য যদি কাউকে আসলে খোঁচা দেয় তাহলে আমি হয়তো ঠিক জায়গায় আছি। সো কোনো না কোনো জায়গায় দুইটাই চলছে। সো চাপ আছে, কিন্তু আমার মনে হয় কি যে চাপ শুধুমাত্র এখন না, পৃথিবীর জন্ম থেকে কিন্তু এখন পর্যন্ত আর্টিস্টদেরকে সবসময় চাপের ভেতর দিয়ে যেতেই হয়েছে। চাপ ছাড়া কিন্তু কোনো আর্ট হয় না, চাপ ছাড়া ক্রিয়েশন হয় না, ক্রিয়েশন হবে না, এটা হবে না। সো আমরাও টাইমের চাপে আছি, আমাদেরকে একটু শেষ করে দিতে হবে এবং আমি আসলে সময়টা কিভাবে চলে গেল আমি টেরই পাইনি এবং ডেফিনেটলি আমি বলবো অ্যাডমায়ার করবো একটা জায়গাতে যে ইউ গাইজ আর ভেরি গুড কাপল এবং অনেকে আপনাদেরকে খুব মডেল মনে করে এবং অনেক শুভকামনা থাকছে, সামনের দিনগুলো নিশ্চয়ই অনেক বেটার হবে। আর এলিটার কাছ থেকে শুনবো আমরা এবং একই সাথে যদি ছোট্ট করে কিছু আমাদেরকে গান শোনান ওটা দিয়ে আমরা বিদায় নিব। আপনাকে কিন্তু আমরা খুব পছন্দ করি, thank you. আপনার যে আপন ঠিকানার যে প্রোগ্রামটা হয়, আই এম সো ইমপ্রেসড অ্যান্ড হ্যাপি যে আপনি এমন এমন সেগমেন্ট থেকে মানুষ নিয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসেন এবং তাদের লাইফ স্টোরিটা, হিউম্যান স্টোরিজগুলো আপনি সবাইকে শোনান। এটা আমার খুবই খুবই ভালো লাগে এবং দুজনই কিন্তু আমরা ওই সারা রাত ধরে বসে বসে দুই মোবাইলে দেখি। অফকোর্স এবং আমি খুব ফলো করার চেষ্টা করি আপনার লেটেস্ট কোনটা আসছে, কিভাবে আসছে। ঢাকার বাইরেও যে একটা দুনিয়া আছে, ঢাকার বাইরেও যে আসলে অনেক কারা কি করছে, ওদের অ্যাচিভমেন্টস গুলো, তাদের দুঃখগুলো আপনি যেভাবে শেয়ার করছেন, আমি এটা আপনাকে বলতে চাই যে ইউ আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব এন্ড আই রিয়েলি লাইক। থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগলো, আমি সম্মানিত বোধ করছি। আমরা শেষ বেলায় আপনার কাছ থেকে একটু শুনে বিদায় নিতে চাই। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং একই সাথে আমার আরজি কিবরিয়া ফেসবুক পেজে। আজকের মতো এ পর্যন্তই, আমরা এলিটার গান শুনতে শুনতে বাড়ি যাবো। হঠাৎ দুজনে কেন হারালাম, একলা এ পথে এসে দাঁড়ালাম, জানি এভাবে অপেক্ষায় কেটে যাবে আমার সময়, এলোমেলো হাওয়ায় এমন হারায়, আধার কালো রাতে খুঁজি তোমায়, তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো ভালোবাসি সব সময়, তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো ভালোবাসি সব সময়। হায় হায়, থ্যাংক ইউ।